আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের চ্যাপ্টারটা। তাহলে স্পর্শকটা কি আগে আমাদের জানতে হবে। এই যেমন ধরো একটা বৃত্তের সঙ্গে বাইরে দিয়ে টাচ করে যেটা যাবে সেটা হচ্ছে স্পর্শক। সেটা এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, জাস্ট টাচ করে যাবে, ভেতর দিয়ে যাবে না বা দূর দিয়ে যাবে না, জাস্ট টাচ করে যাবে, কোনো একটা বিন্দুতে টাচ করবে, সেইটা হচ্ছে আমার স্পর্শক। এই স্পর্শক সংক্রান্ত কিছু উপপাদ্য আমাদের পড়তে হবে, প্রয়োগ করতে হবে, এবং সেই সংক্রান্ত আরো যা কিছু আছে। এইবার দেখো প্রথমে আমরা পড়ব হচ্ছে উপপাদ্য নাম্বার 40। খুবই ইম্পর্টেন্ট এটা। দেখো বলেছে কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে এইখানে দেখো একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, এবি হচ্ছে তার স্পর্শক আর ও পি হচ্ছে ব্যাসার্ধ এই পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতেই হচ্ছে ওপিটা হচ্ছে ব্যাসার্ধ আর পি বিন্দুতেই স্পর্শক। তাহলে এই ব্যাসার্ধটা এবির ওপরে লম্ব হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে প্রামাণ্যটা হচ্ছে ওপি এবির ওপরে স্পর্শক, ওপি পারপেন্ডিকুলার টু এবি। এবার দেখো এর জন্য একটা অঙ্কন করতে হয়েছে। এবি স্পর্শকের উপরে যে কোনো একটি বিন্দু নিয়েছি কিউ, আর ও কি কিউ যুক্ত করা হয়েছে। এবার হচ্ছে প্রমাণ। স্পর্শক এবি এর ওপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে, লম্বটাই বৃত্তের ওপরে অবস্থিত হবে। সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে, যেহেতু বাইরে তাহলে একটা বিন্দুর সঙ্গে যুক্ত করবে, সেইটাকে ধরে নিয়েছি আর হলো। এইবার ও আর যেটা সেটা তো ও কিউ এর থেকে ছোট হবে, কারণ আরটাকে ক্রস করেই তো কিউটা গেছে, তাই ও আরটা ও কিউ এর থেকে ছোট হবে। এদিকে ও আর আর ও পি দুটোই সেম, কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও আর যদি ও কিউ এর থেকে ছোট হয় তাহলে ও পিটাও ও কিউ এর থেকে ছোট হবে, কারণ ও আর ও পি দুটোই সেম। তাহলে ও পি লেস দেন ও কিউ হলো। যেহেতু কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত রেখাংশই অঙ্কন করা যাক না কেন তার মধ্যে ওপিটা সব থেকে ক্ষুদ্রতম হবে, কারণ কিউ তো আমি যে কোনো একটা বিন্দু নিয়েছি, এদিকে নিয়ে যাইনি, যত কিছুই নি, তার মধ্যে থেকে ওপিটাই সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব হবে। আর আমরা জানি ক্ষুদ্রতম দূরত্ব মানেই সেটা লম্ব হবে, ক্ষুদ্রতম দূরত্বই লম্ব দূরত্ব। সুতরাং ওপি পারপেন্ডিকুলার টু এবি। বোঝা গেল? আবার উল্টো ভাবেও বলা যায়, যদি এরকম স্পর্শ বিন্দুতে কোনো সরল রেখা লম্ব হয় তাহলে সেটা ব্যাসার্ধই হবে। এবার দেখো প্রয়োগ নাম্বার 1। প্রয়োগ নাম্বার 1 কি বলেছে? কোনো বৃত্তের যে কোনো ব্যাসার্ধের প্রান্ত বিন্দু দিয়ে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব সরল রেখা ওই বৃত্তের ওই প্রান্ত বিন্দুতে স্পর্শক হবে। তাহলে কোনো বৃত্তের কোনো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ব্যাসার্ধের প্রান্ত বিন্দু হচ্ছে পি, প্রান্ত বিন্দু দিয়ে ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব সরলরেখা এ বি ওই বৃত্তের ওই প্রান্ত বিন্দুতে স্পর্শক হবে। তাহলে এবিটা একটা স্পর্শক হবে, এবি যদি একটা লম্ব টানা হয় এবিটা স্পর্শক হবে, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ওপি হচ্ছে ব্যাসার্ধ এবং পি বিন্দুতে ওপি ব্যাসার্ধের ওপর এবি সরলরেখা হচ্ছে লম্ব, যেটা আমি বললাম। তাহলে প্রমাণ করতে হবে এবি সরলরেখা পি বিন্দুতে এটা স্পর্শক। এইবার তাহলে দেখো
প্রমাণ, এবি সরল রেখা পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক নয়, সেটা আমরা প্রথমে ধরে নিচ্ছি। তারপরে প্রমাণ করব এই যে এটা ধরে নিয়েছিলাম এটা ভুল ধরেছিলাম, তাহলে প্রথমে ধরে নিলাম স্পর্শক নয়, তাহলে আরেকটা স্পর্শক অঙ্কন করেছি, সেটা হচ্ছে সিডি। এবার যেহেতু এটা স্পর্শক আর এইটা ব্যাসার্ধ, তাহলে ওপিটা সিডির উপরে লম্ব হবে, কারণ একটু আগেই আমরা প্রমাণ করেছি সেটা। যেহেতু এই যে পি বিন্দুতে সিডি স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ওপিটা সিডির উপরে স্পর্শক হবে। সেক্ষেত্রে ওপি পারপেন্ডিকুলার টু সিডি হবে, আর ওপিডি এই কোণটা হবে 90 ডিগ্রি হবে। আবার ওপিবি এটা 90 ডিগ্রি আমাকে বলেই দেওয়া আছে, অঙ্কিত লম্ব, সেই জন্য ওপিবিটা হচ্ছে প্রদত্ত, আর এটা হচ্ছে আমরা যেটা ধরে নিয়েছি সেই হিসাবে। কিন্তু আমরা জানি একটা সরল রেখার ওপর একটাই লম্ব হতে পারে। সেক্ষেত্রে দেখো, তাহলে এই যে যেহেতু ওপিটা এবি, হ্যাঁ, এবার তার মানে এটাও 90 ডিগ্রি, মানে এটাও 90 ডিগ্রি, আমার দুটো কোণই সমান হবে, তাহলে ওপি বিও যা হবে ওপি ডিও তাই হবে। অর্থাৎ সিডি সরল রেখা এবি সরল রেখা পরস্পর একই সরল রেখা, যেহেতু দুটো কোণ সেমই হয়, তাই দুটো সরল রেখা তো কখনো আলাদা হতে পারে না, একটা আরেকটার উপর সমাপতিত হবে। তার মানে এবি সরল রেখা ও কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে স্পর্শক, যেহেতু দুটোই সমান, সিডিটাকে স্পর্শক ধরে নিয়েছিলাম, তাহলে সিডিটাই যেহেতু এবি হবে, তাই জন্য এবি সরল রেখাটাই স্পর্শক হবে। বোঝা গেল? এবার দেখো 2 আর 3 এখানে করে দেয়নি, আমি তোমাদের করে দিয়েছি, একটু দেখে নাও। প্রথমে দেখো প্রয়োগ 2, প্রমাণ করো বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়। স্পর্শক একটা বিন্দুতে একটাই স্পর্শক হয়। তাহলে দেখো এই হচ্ছে বৃত্ত, ও বি হচ্ছে ব্যাসার্ধ, পি বিন্দুতে দুটো স্পর্শক টেনেছি, এবি আর ইএফ। তাহলে আমাকে দেখাতে হবে দুটো সরল রেখাই একই, কারণ একটাই তো স্পর্শক হয়। তাহলে দেখো অঙ্কন হচ্ছে ওপি যোগ করা হলো। এবার কি হচ্ছে, ওপি পারপেন্ডিকুলার টু এবি, কারণ স্পর্শ বিন্দুতেই এবিটা স্পর্শক আর ওপিটা হচ্ছে ব্যাসার্ধ, সেই জন্য ওপি পারপেন্ডিকুলার টু এবি। একইভাবে ওপি পারপেন্ডিকুলার টু ইএফ, কারণ এটাও তো সেই বিন্দুতেই স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয় পরস্পর, তাহলে ওপি পারপেন্ডিকুলার টু এবি আর ওপি পারপেন্ডিকুলার টু ইএফ। কিন্তু আমরা জানি একই সমতলে ওপি সরল রেখা একসাথে এবি আর ইএফ এর উপর কখনো লম্ব হতে পারে না, তাহলে ইএফ আর এবি সরলরেখা পরস্পর সমাপতিত, মানে একই সরলরেখা হবে। তাহলে দেখো এখানে এবি আর ইএফ পরস্পর সমাপতিত হবে, একই সরলরেখা হবে। তাহলে এবি মানে না হলে সেটা কখনোই সম্ভব না, কারণ একটা সরলরেখা দুটোর উপর সম্ভব না। সুতরাং এবি আর ইএফ হচ্ছে একই সরলরেখা, অর্থাৎ বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুতে একটিমাত্র স্পর্শকই অঙ্কন করা যায়, প্রমাণিত হলো। এবার হচ্ছে নেক্সট দেখো প্রয়োগ নাম্বার 3, কি বলেছে, প্রমাণ করো স্পর্শ বিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্বকে লম্ব কেন্দ্রগামী। এই যে স্পর্শ বিন্দু পি, তার উপর হচ্ছে এইটা লম্ব হবে, সেটা হচ্ছে কেন্দ্রগামী, ও বিন্দুগামী, সেটা দেখাতে হবে। তাহলে কি করে দেখাবো, দেখো প্রদত্ত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে হচ্ছে এবি হচ্ছে স্পর্শক। প্রমাণ করতে হবে যে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী, এটা হচ্ছে কেন্দ্রগামী, ওপি যোগ করা হয়েছে, এটা হচ্ছে অঙ্কন। এবার তার মানে ওপিটা পারপেন্ডিকুলার টু এবি, কারণ জানি আমি ওপি ব্যাসার্ধ পি বিন্দুতে এবি যদি স্পর্শক হয়, তাহলে ওপি পারপেন্ডিকুলার টু এবি হবে। এবার আমরা কি জানি, একটি সরলরেখার ওপর অবস্থিত একটি বিন্দুতে একটিমাত্র লম্বই অঙ্কন করা যায়। তাহলে এবির ওপর পি বিন্দুতে ওপি লম্ব হচ্ছে, এটা তাহলে লম্ব হচ্ছে যেটা কেন্দ্রগামী, সুতরাং স্পর্শ বিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী হবে, প্রমাণিত। বোঝা গেল? এবার দেখো 5 নাম্বার প্রয়োগ, কি বলেছে, ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকেছি যার একটি ব্যাস হচ্ছে এবি এবং এ বিন্দুতে বৃত্তের স্পর্শক পি এ কিউ সমান্তরাল জ্যা আর এস
যুক্তি দিয়ে প্রমাণ করো যে এ বি আর এস লম্ব সমদ্বিখণ্ডক, মানে এ বিটা আর এস এর উপর লম্ব এবং আর এস কে সমান দুটো ভাগে ভাগ করেছে, অর্থাৎ আর টি ইজিক্যাল টু টি এস, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে ধরি এ বি আর এস কে টি বিন্দুতে ছেদ করেছে, এখানে শুধু প্রমাণটা করেছে, তোমরা প্রদত্ত আর প্রামাণ্যটা লিখে নেবে, আশা করি লিখতে পারবে, কারণ একই রকম ভাবে এতগুলো করেছো। তাহলে হচ্ছে এ বিটা আর এস কে টি বিন্দুতে ছেদ করেছে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পি এ কিউ এটা হচ্ছে স্পর্শক আমরা জানি, এবং এ বিটা হচ্ছে ব্যাস, কারণ এটা কেন্দ্র দিয়েই গেছে, সুতরাং এটা তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যদি লম্ব হয় ব্যাসটাও লম্ব হবে, তাহলে এ বিটা পি কিউ এর ওপরে লম্ব হবে, কারণ আমরা জানি যে স্পর্শ বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে ও এটা হচ্ছে পি কিউ এর ওপর লম্ব, ও এ যদি লম্ব হয় তাহলে এ বিও লম্ব হবে, তাহলে এ বি লম্ব পি কিউ এর ওপর। আবার পি কিউ আর আর এস হচ্ছে পরস্পর সমান্তরাল বলেই দেয়া ছিল প্রদত্ত, তাহলে এ বি সরল রেখাটা যদি পি কিউ এর ওপর লম্ব হয় আর আর এস আর পি কিউ যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এ বিটা আর এস এর ওপরেও লম্ব হবে, কারণ এই দুটো তো সমান্তরাল। তাহলে এ বি পারপেন্ডিকুলার টু আর এস হলো। তাহলে এ বি যদি লম্ব হয়, এ বি আর ওটি যেটা সেটাও তো লম্ব হবে, কারণ ওটিটা তো এ বিরই একটা অংশ, অর্থাৎ ওটি পারপেন্ডিকুলার টু আর এস হলো। এবার হচ্ছে টি আর এস এর মধ্যবিন্দু এইটা, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যার ওপর লম্ব জ্যাটি সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা আগেই পড়েছি। কেন্দ্র থেকে যদি কোনো বৃত্তের ওপর লম্ব হয় সেটা ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে একে সমদ্বিখণ্ডিত করছে হলো। তাহলে এ বি যেটা ছিল এ বি ওটি একই, আর এস কে লম্ব, আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক, যেটা প্রমাণ করতে হলো। প্রথমে প্রমাণ করলাম লম্ব, তারপর উপপাদ্য হিসাবে জ্যাকে ওই যেটা আর কি থাকে লম্বটা সবসময় সমদ্বিখণ্ডিত করে, সেইটা থেকে দেখা গেল এইটা। নেক্সট দেখো 6 নাম্বার, 6 নাম্বারটা করা নেই, আমি তোমাদের করে দিয়েছি। দেখো কি করতে হবে, প্রমাণ করো যে কোন বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। তাহলে এই হচ্ছে পি কিউ ব্যাস, এখানে একটা স্পর্শক টেনেছি সিডি আর এখানে একটা স্পর্শক টেনেছি হচ্ছে এবি, তাহলে দেখাতে হবে এবির সাথে সিডি হচ্ছে আমার সমান্তরাল। তাহলে দেখো প্রদত্ত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ব্যাসের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে এবি এবং কিউ বিন্দুতে স্পর্শক হচ্ছে সিডি, তাহলে দেখাতে হবে এবি সমান্তরাল সিডি। অঙ্কন, ও বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা ইএফ অঙ্কন করা হলো। এবার প্রমাণ, যেহেতু এবি বি বিন্দুতে স্পর্শক এবং হচ্ছে ওপি ব্যাসার্ধ, তাহলে ওপি পারপেন্ডিকুলার টু এবি হবে, কারণ এটা স্পর্শক একইভাবে। আবার অঙ্কন অনুযায়ী এবি হচ্ছে ইএফ এর সঙ্গে সমান্তরাল, তাহলে ওপি যদি এবির ওপর লম্ব হয় তাহলে ওপিটা ইএফ এর ওপরেও লম্ব হবে। এই যে এটা, যেহেতু পি ও কিউ, এই যে পি ও কিউ একটা সরল রেখা, তাই জন্য ও কিউ যেটা আছে পি ও কিউটা একটা সরল রেখা, আর ওপিটা হয়েছে আমার ইএফ এর ওপরে লম্ব, তাহলে ও কিউটাও ইএফ এর ওপর লম্ব হবে, কারণ একই তো সরল রেখা, তাহলে ও কিউটাও হলো ইএফ এর ওপরে লম্ব। এইবার এই যে ও কিউটা এটা হচ্ছে সিডির ওপর লম্ব হবে, কারণ কিউ বিন্দুতে সিডি স্পর্শক আর ও কিউ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও কিউটা সিডির ওপরে লম্ব হবে, ও কিউ পারপেন্ডিকুলার টু সিডি। তাহলে ও কিউ পারপেন্ডিকুলার টু ইএফ এবং ও কিউ পারপেন্ডিকুলার টু সিডি, তার মানে ও কিউ ইএফ এর ওপরেও লম্ব, ও কিউ সিডির ওপরেও লম্ব। তাহলে ইএফ আর সিডি দুটোর উপরেই যদি লম্ব হয়, তার মানে সিডি আর ইএফটা সমান্তরাল না হলে সেটা কখনোই সম্ভব না, তার মানে ইএফ আর সিডি পরস্পর সমান্তরাল। এইবার আগে আমরা অঙ্কন অনুযায়ী ছিল কি এবির সাথে ইএফটা সমান্তরাল, মানে এবির সাথে ইএফটা হচ্ছে অঙ্কন অনুযায়ী, আবার আমরা পেলাম ইএফ এর সাথে সিডিটা সমান্তরাল, তাহলে এটা কমন পার্ট হয়ে গেল,
তার মানে এ বি আর সিডি নিজেদের মধ্যে সমান্তরাল হবে, কারণ ইএফ এর সাথে এটা সমান্তরাল, ইএফ এর সাথে এটাও সমান্তরাল, তাহলে এ বির সাথে সিডিটা সমান্তরাল হবে, আর এ বির সাথে সিডি সমান্তরাল, প্রমাণিত হয়ে গেল। এবার দেখো কোষে দেখি 15.1 1 নম্বর কি বলেছে, মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে, এই যে যার এবি হচ্ছে একটা আমার জ্যা, বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে যা বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করেছে। এবার অ্যাঙ্গেল বি এ টি দেয়া আছে 21 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি টি এ মানে এই কোণটা কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি, দেখো ওবিটা যুক্ত করেছি, এবার ওবিটা তো ব্যাসার্ধ, বিটিটা হচ্ছে স্পর্শক, তাহলে ওবিটা হবে বিটির ওপরে লম্ব, তাহলে ওবি হচ্ছে বিটির ওপরে লম্ব, তাহলে ও বিটি এই কোণটা হবে আমার 90 ডিগ্রি এইটা। আবার দেখো এই যে ও এ বি এই ত্রিভুজটা থেকে আমরা কি পাই, ও এ ইজিক্যাল টু ও বি, কেন দুটোই ব্যাসার্ধ একই বৃত্তে, তাহলে এই যে কোণটা ও এ বি ইজিক্যাল টু হবে ও বি এ এই কোণটা, তাহলে এইটাও 21 ডিগ্রি, এইটাও 21 ডিগ্রি, তাহলে এই যে পুরো কোণটা হলো এটা কত হবে 21 প্লাস 90, তাহলে এ বি টি কোণটা হবে কত 21 প্লাস 90, আর এই কোণটা হচ্ছে 21, তাহলে এই বড় ত্রিভুজ যেটা আছে এ বি টি সেই ত্রিভুজটা থেকে দুটো কোণ পেয়ে গেলাম, তাহলে তৃতীয় কোণটা 180 থেকে এই দুটো যোগফল করে বিয়োগ করলেই পাবো। তাহলে দেখো ত্রিভুজ এ বি টি এর এই কোণটা টি এ বি এই কোণটা হচ্ছে 21 ডিগ্রি, এ বি টি কোণটা কত, এটা 90 ছিল আর এটা 21 হলো, দুটো যোগ করলে 111 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে 180 মাইনাস এই 111 আর 21 এর যোগফল, তাহলে যোগ করলে হচ্ছে 132 হয়ে গেল 48 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে আমার 48 ডিগ্রি, বোঝা গেল। এরপর দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, কোন বৃত্তের এক্স ওয়াই হচ্ছে একটা ব্যাস, বৃত্তটির ওপর অবস্থিত এ বিন্দুতে পি এ কিউ বৃত্তের স্পর্শক, পি এ কিউ এটা হচ্ছে স্পর্শক, এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব, এই যে এখানে একটা লম্ব টানা হয়েছে, জেড বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এক্স এ ওয়াই এ এক্স এ, এই যে এক্স এ যেটা এক্স এ ওয়াই এক্স জেড এই কোণটার সমদ্বিখণ্ড, মানে এই পুরো কোণটাকে দুভাগে ভাগ করেছে এই এক্স, এটা দেখাতে হবে। তাহলে দেখো প্রদত্ত কি হচ্ছে, ও কেন্দ্রিক বৃত্তের এক্স ওয়াইটা হচ্ছে ব্যাস, বৃত্তটির ওপর অবস্থিত এ বিন্দুতে এই যে পি এ কিউ হচ্ছে একটা স্পর্শক, এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব পি ও এখানে জেড বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রামাণ্য হচ্ছে এক্স এ এটা লম্ব সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক দেখাতে হবে, লম্ব না সমদ্বিখণ্ডক। এর জন্য অঙ্কন হচ্ছে ও আর এক্স মানে ও আর এ যোগ করা হয়েছে কেন্দ্রের সাথে। এবার অঙ্কন মানে প্রমাণ দেখো, এক্স ও এ এই ত্রিভুজের ও এক্স আর ও এ এই দুটো সমান, কেন কি দুটোই তো ব্যাসার্ধ, তাহলে কি হবে এইটুকু কোণটা এই ও এক্স এ আর ও এ এক্স এই দুটো কোণ সমান হবে, এই যে এ এক্স বা ও এ এক্স এই এ কোণটা আর এক্স কোণটা দুটো সমান হলো। এইবার দেখো ও এ পারপেন্ডিকুলার টু পি কিউ, কারণ ও এটা হচ্ছে ব্যাসার্ধ আর ব্যাসার্ধের ওই স্পর্শ বিন্দু হচ্ছে এ, স্পর্শ বিন্দুতে স্পর্শক হচ্ছে এইটা কিউপি বা এপি যাই হোক একই ব্যাপার, তাহলে ও এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু পি কিউ, তার মানে ও এ পি বলতে পারি কি ও এ পি এই যে কোণটা এই কোণটা হবে আমার 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কারণ যেহেতু লম্ব। আর একটা যেটা আমাদের দেয়া আছে দেখো এই জেড বিন্দুতে তো লম্ব বলা হয়েছে, তাহলে এই জেড কোণটা আমার দেয়া আছে কি বলে 90 ডিগ্রি দেওয়া আছে, দেখো এক্স জেড এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি,
তাহলে এই জেড কোণটা 90 ডিগ্রি হলো আর এই এ কোণটা 90 ডিগ্রি হলো, তাহলে পরস্পর দুটো তোমার কি হলো, অনুরূপ কোণ হলো। সেক্ষেত্রে তাহলে ও এ আর এক্স জেড এই দুটো সমান্তরাল সরলরেখা হবে, কারণ সমান্তরাল সরল রেখা হলে তবেই তো অনুরূপ কোণ সমান হয়, আর কোণ দুটো সমান প্রমাণ করে ফেলেছি, তার মানে ও এ আর ও জেড পরস্পর সমান্তরাল হবে। এই দুটো কোণ সমান 90 ডিগ্রি, এইটা আর এইটা, এরা আবার অনুরূপ কোণ, তার মানে এইটা। এইবার দেখো যদি অনুরূপ কোণ, তার মানে এবার যদি কি লিখি, ও এ আর এক্স জেড পরস্পর সমান্তরাল আর এক্স এ এটা যদি ভেদক হয়, তাহলে আমার একান্তর কোণ সমান হবে, তাই তো? তাহলে একান্তর কোণ কি হবে, ও এ এক্স এই কোণটা, তার সাথে কোণটা সমান হবে ইকুয়াল টু এই কোণটা সমান হবে জেড এক্স এ বা এ এক্স জেড, এই যে একান্তর কোণ সমান হলো। এবার একান্তর কোণ সমান হলো, এইবার দেখো ও এ এক্স ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, এ এক্স ও। তাহলে এই ও এ এক্স এর জায়গায় আমি বসালাম এ এক্স ও, বসালাম এইটা এ এক্স ও বা ও এক্স এ একই ব্যাপার, ইকুয়াল টু যেটা ছিল সেইটা। এবার সেটাই দেখো আমাদের এখানে প্রমাণ করতে হতো, কারণ ও এক্স এ ইকুয়াল টু হচ্ছে এ এক্স জেড, এই দুটো সমান হওয়া মানেই এক্স এটা হচ্ছে সমদ্বিখণ্ড হয়ে গেল। তার মানে যেহেতু এই কোণ দুটো সমান, তার মানে এই এ এক্স এর এই ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ড হয়ে গেল, এটাই প্রমাণিত। বোঝা গেল?